যেই আমাকে বাড়িতে রেখে আমার হাজবেন্ড বিদেশে গেল, এমনি আমার বাচ্চা হয়ে গেল। বন্ধুরা, আমার হাজবেন্ড বিদেশে থাকা অবস্থায় আমার বাচ্চা হয়। তো স্বাভাবিকভাবে এই বাচ্চাটা কার, এইটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তবে আমার হাজবেন্ডের একজন বন্ধু ছিল, ওর নাম ছিল সোহেল। সোহেল ছিল খুবই ভালো একজন মানুষ, আমার স্বামীর ছোটবেলার বন্ধু। তারা বলতে পারেন এক বেলায় ল্যাংটা কাল থেকে তারা একসঙ্গে বড় হয়েছে। সোহেল আমাকে অনেক পছন্দ করত। আর তাছাড়া আমার স্বামী বিদেশে যাওয়ার পর সোহেল আমার দেখাশোনা থেকে শুরু করে সব কিছু করত। বন্ধুরা, যাই হোক, আমার স্বামী যখন দেশে ছিল তখন আমার শ্বশুর, শাশুড়ি, আমার হাজব্যান্ড, ডাক্তার থেকে শুরু করে কবিরাজ, হোমিওপ্যাথি থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই বন্ধুরা যে আমি ওই জায়গাতে যাই নাই। হ্যাঁ বন্ধুরা, কিন্তু তারপরেও যেন আমি বাচ্চা জন্ম দিতে পারতেছিলাম না কোনোভাবেই, যেন বন্ধুরা আমার কাছে সেটা সম্ভব হচ্ছিল না। হ্যালো আমার কলিজার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার একটি জীবন সংগ্রাম। বন্ধুরা, এই জীবন সংগ্রাম অনেক দুঃখের, অনেক কষ্টের। তো এমন একটি গল্প আশা করি তোমরা এর আগে কখনো শুনো নাও। আজকে আমি এমন কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, আমার স্বামী আসলে আমাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক। তার কাছে আমি চিরঋণী। কিন্তু বন্ধুরা, আমার হাজব্যান্ড এখন বর্তমানে প্রবাসে আছে। সে প্রবাসে গিয়েছে প্রায় 1.5 বছর হয়েছে। আর এই 1.5 বছর পর অবশেষে আমার কোল আলো করে আমার একটি মেয়ে সন্তান হয়েছে। আমি যখন এই খবরটা আমার স্বামীকে বিদেশে ফোন করে জানিয়েছি, সে অত্যন্ত বেশি খুশি হয়েছে। আমার শ্বশুর থেকে শাশুড়ি, আমার ঘরের প্রতিটা মানুষ, আত্মীয় স্বজন সবাই এই সন্তান জন্ম নেওয়ায় অনেক বেশি খুশি। কিন্তু বন্ধুরা, এই সন্তান জন্মদানে কার সবচেয়ে বেশি অবদান? আমার স্বামীর নাকি আমার স্বামী বন্ধুর সোহেলের? এই সব কিছু নিয়েই আজকে আমি আমার গল্পটা সাজিয়েছি। তাহলে বন্ধুরা চলো প্রথম থেকে শুরু করি। বন্ধুরা, আমার নাম হচ্ছে পপি। পপি সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক আদরও করে। আমি বাড়ির একমাত্র মেয়ে। তাছাড়া আমার 2 ভাই এবং আমি মূলত একমাত্র মেয়ে। আমাদের আর কোনো বোন নেই। আমার 2 ভাই হচ্ছে, তারা আমার বড়। আমার ভাই এখনও কেউ বিয়ে শাদী করে নাই, কিন্তু আমার মা বাবা আমাকে বিয়ে দিয়েছে। কারণ তারা চেয়েছে যে আগে ঘরের যে মেয়ে থাকবে তাকে আগে বিদায় করে তারপর আমার ভাইদেরকে বিয়ে দিবে। আমার পরিবারের ইচ্ছা হচ্ছে এইটা। তাছাড়া আমার ভাইরা সবাই যার যার ব্যবসায়, যার যার কাজে, সবাই যার যে ব্যস্ত। আসলে বিয়ে শাদী নিয়ে কোনো কেউ ভাবতেছে না। তো সবাই আমাকে ঘরে বসে না রেখে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু বন্ধুরা, আমি বিয়ের পর আমি আমার শ্বশুর শাশুড়ি তাদের অনেক ভালোবাসা পেয়েছি। তারা আমাকে নিজেদের মেয়েদের মতোই দেখে। তাছাড়া আমার হাজব্যান্ডের নাম হচ্ছে সুমন। সুমনও আমাকে অনেক বেশি ভালোবাসে। আমাকে কখনো সে কষ্ট দেয় না, খুব বেশি ভালোবাসে। কিন্তু বন্ধুরা, আমি তাদের সেই ভালোবাসার মর্যাদা কোনোভাবেই দিতে পারতেছিলাম না, কোনোভাবেই আমার কাছে মনে হচ্ছিল। কারণ আমার শ্বশুর বাড়ির, মানে আমার হাজব্যান্ডের বাড়ির, এখন এই বাড়ি তো আমিই মালিক, তাই না? আমার বাড়ির সবাই একটা জিনিস আমার কাছে তারা আবদার করেছিল, আর সেইটা হচ্ছে একটা ফুটফুটে সন্তান, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, কারণ তাদের একটা সন্তান লাগবে। তারা আমার কাছে আর কোনো কিছু চায় না, কিন্তু তারা আমাকে অনেক খেয়াল রাখে, অনেক ভালোবাসে। কিন্তু আমার এই সন্তানের জন্য তারা আমাকে কোনো দিন কোনো কিছু বলে নাই। বন্ধুরা, আমার স্বামীর একজন বন্ধু ছিল, তার ছোটোবেলার বন্ধু, তার ল্যাংটাকালের বন্ধু, সে হচ্ছে সোহেল। আমার স্বামীর নাম হচ্ছে সুমন আর সোহেল। তারা মূলত দুজন একসঙ্গেই চলাফেরা করতো ছোটোবেলা থেকে, এখনও করে। তাছাড়া আমি যে মানে আমার বন্ধুর ওয়াইফ, ঠিক আছে, সেটা আমার স্বামী কখনো ওকে বুঝতে দেয় নাই। ও সবসময় বলেছে, ভাই, ও মনে করবে আমার বউ মানে তোর বউ। তোর যখন যেটা খেতে ইচ্ছা করে তুই এসে ডিরেক্ট আমার বউর কাছে তুই অর্ডার দিবি, ঠিক আছে, এমনভাবে পরিচয় করে দিয়েছিল। তাছাড়া সোহেল আসলে একটা মেধাবী একটা ছেলে। ও আসলে আমার খেয়াল রাখতো, আমার দেখাশোনা করতো, কখনোই আমার কোনো কিছুতে খারাপ চায়নি, সবসময় আমার খেয়াল রাখতো। তাছাড়া
ওর বন্ধুর সঙ্গে যখনই আমাদের বাসায় আসতো, ভাবি কী করেন, কেমন আছেন, খাওয়া দাওয়া করেছেন কিনা, কি খেয়েছেন, হ্যাঁ কেমন আছি, সব কিছু খেয়াল রাখতো। তাছাড়া বাসায় আসার সময় আমার জন্য আইসক্রিম বা দই মানে কোনো না কিছু গিফট নিয়ে আসবে। সে আমাকে এতটা বেশি পছন্দ করতো বা এতটাই সম্মান করতো তার বন্ধুর ওয়াইফ হিসেবে, ঠিক আছে। তো তার এই সম্মানে আমি আসলে অনেক অনেক আকৃষ্ট তার প্রতি, বা আমিও তার প্রতি অনেক শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। কিন্তু বন্ধুরা, আমি আমার স্বামী সুমনকে বিয়ে করার প্রায় 1 বছর পর, যখন আমার সন্তান হচ্ছিল না, আমার প্রেগনেন্সি হচ্ছিল না, তখন সবাই আমাকে নিয়ে অনেক বেশি জটিল হয়ে যায়, অনেক বেশি টেনশনে পড়ে যায়, প্রচুর চিন্তা করে যে কি হচ্ছে আমার সঙ্গে। তখন আমার শাশুড়ি আমাকে বেশ কিছু মোল্লা, কবিরাজ অনেকের কাছে আমাকে নিয়ে যায়, কিন্তু তাতেও কোনো কাজ আসে না। তখন আমার শ্বশুর আমাকে বাজারে কিংবা উপজেলা পর্যায়ে আমাকে অনেক জায়গায় ডাক্তারের কাছে নিয়ে যায়, তাতেও বন্ধুরা কোনো কাজ হলো না। তারপর বন্ধুরা, আমার হাজব্যান্ড সুমন আমাকে নিয়ে শহরে গেল, সেখানে গিয়ে বেশ বড় বড় ডাক্তার দেখালো। কিন্তু বন্ধুরা, এই এত বড় বড় ডাক্তার এত টাকা ভিজিট দিয়েও শেষ পর্যন্ত কোনো কাজ হলো না। অনেক ওষুধও দিয়ে দিল, তাতেও বন্ধুরা যেন কোনো কাজই হচ্ছিল না। কি করব? বাড়ির সবাই আমাকে নিয়ে বেশ চিন্তিত, সবাই আমাকে নিয়ে বেশ টেনশনে আছে যে আমার কি হলো, কি সমস্যা। এদিকে আমার স্বামী একটা কোম্পানিতে জব করত, কিন্তু বেশ কিছুদিন হলো এই কোম্পানিতে এখন আর সে জব করে না, এই জবটা ছেড়ে দিয়েছে। তার কারণ হচ্ছে বেতন অল্প টাকা। সে একটা কোম্পানিতে 15,000 টাকার বেতনে চাকরি করত, একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে। কিন্তু বন্ধুরা, এই 15, 16, 17 হাজার টাকা দিয়ে এখন একটা ফ্যামিলি চলা কিন্তু খুবই কষ্ট। সে আগে হয়তো বিয়ে শাদী কোনো কিছু করে নাই, আগে চলে যেত। কিন্তু আমার স্বামী এখন বিয়ে করার পর এখন আমাদের সংসার চলতেছে না, কেননা আমাদের সংসারে প্রায় 4 জন মানুষ, আমি, আমার হাজব্যান্ড, তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি। তারপরেও তো মেহমান প্রতি মাসে কেউ না কেউ আসেই। আর এই মেহমান আসলে তো একটু দেখা যায় গরুর মাংস আনতে হয়, বা একটু মুরগির মাংস আনতে হয়, বা একটু ভালো মন্দ রান্নাবান্না কিন্তু করা লাগে। এখন এই সমস্ত সংসার কিন্তু চালাতে অত টাকা হয় না। একদিকে আমার যে আমার স্বামীর যে বন্ধু সোহেল, ও বলতেছে, বন্ধু তুই একটা কাজ কর, যেহেতু চাকরিটা ছেড়ে দিয়েছিস, এখন কি করবি? একটা কাজ কর বন্ধু, বিদেশে চলে যা, বিদেশে গেলে বেশ ভালো একটা টাকা ইনকাম করতে পারবি। আর আমাদের ইন্ডিয়া থেকে তো বিদেশে যে কোনো দেশের ভিসা আছে, তুই কোন দেশে যেতে চাস বল? তখন আমার স্বামী যেতে চেয়েছিল ইউরোপ কান্ট্রিতে, কিন্তু বন্ধুরা, ইউরোপ কান্ট্রিতে যেতে মোটামুটি অনেক টাকার দরকার, কিন্তু অত টাকা আমাদের কাছে ছিল না। তাছাড়া আমার হাজবেন্ডের যে বন্ধু সোহেল একটা বুদ্ধি দিল যে, বন্ধু আমার এক চাচাতো ভাই থাকে সেখানে, বুঝছিস, মালয়েশিয়াতে। তাছাড়া মালয়েশিয়াতে বেশ কিছু ফ্যাক্টরি আছে, পাম বাগান আছে, সেখানে চাকরি করলে বেশ ভালো একটা টাকা মাইনে পাবি। তুই কি যাবি সেখানে? আমি কি ওর সঙ্গে আলাপ করব? তখন আমার স্বামী বলতেছে, মালয়েশিয়াতে যাব, কি ভালো হবে? তখন আমি বললাম, আরে মালয়েশিয়া অনেক ভালো, তুমি যদি ভালোভাবে কাজ করতে পারো অনেক টাকা ইনকাম করতে পারবে। ইন্ডিয়ার প্রায় 70-60 হাজার টাকা ইনকাম করতে পারবে। আমরা হলাম কলকাতার বাসিন্দা, আমাদের বর্ডারের পাশেই আমাদের বাড়ি, আর আমাদের বর্ডারের পাশেই দেশ হচ্ছে বাংলাদেশ। কলকাতায় আমাদের বাড়ি, কুচবিহার, আর আমাদের পরে হচ্ছে বাংলাদেশ। যাই হোক, বর্ডারের আশেপাশে আমাদের বাড়ি হওয়ার কারণে আমরা আসলে তেমন একটা সুযোগ সুবিধা পাই না। তাছাড়া আমাদের সংসারও খুব একটা ভালোভাবে চলে না। তো আমার স্বামী চিন্তা করলো, না, মালয়েশিয়াতেই চলে যাবে। কিন্তু এই মালয়েশিয়াতে যেতেও প্রায় 4 লাখ টাকার মতো খরচ হয়, কিন্তু এত টাকা জোগাড় করা এখন আমাদের পক্ষে আসলে সম্ভব হচ্ছিল না। তখন বন্ধুরা, আমি একদিন আমার স্বামীকে বললাম, অগো, যেহেতু তুমি বলতেছো মালয়েশিয়াতেই চলে যাও, সেখানেই ভালো হবে। তাছাড়া আমার স্বামীর যে বন্ধু সোহেল, সে 2 লাখ টাকা দিল, আর আমার বাবার বাড়ি থেকে 1 লাখ টাকা দিয়ে এসেছি। আর 1 লাখ টাকা বন্ধুরা আমার স্বামী ম্যানেজ করেছে, তাদের জমানো ছিল।
4 লাখ টাকা মিলিয়ে আমার স্বামী অবশেষে চলে গেল সেই মালয়েশিয়াতে। বন্ধুরা, আমার স্বামী মালয়েশিয়াতে যাওয়ার আগে সে আমাকে একটা কথা বলে গিয়েছিল যে পপি দেখো, আমি বাড়িতে আসার আগ পর্যন্ত দেখো মা বাবা তোমাকে অনেক কিছুই বলবে, তোমাকে অনেক কিছুই সহ্য করতে হবে। তুমি কখনো আমার মা বাবাকে দুঃখ কষ্ট দিও না। তাকে তুমি শ্বশুর শাশুড়ির মতো না, তুমি তাকে মা বাবার মতো দেখো প্লিজ। আর যাই কিছু হয়ে যাক, ঠিক আছে, একটু সহ্য করে নিও। আমার স্বামীর এই কথাগুলো আমার বেশ মনে ধরেছিল। সে তার মা বাবাকে কতটা ভালোবাসে। তখন আমি আমার স্বামীকে বলেছিলাম, ভগো তুমি কি আমার সঙ্গে এতদিন সংসার করেও আমাকে চিনতে পারো নাই আমি কেমন মানুষ? তুমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে কোনো টেনশন করো না, আমি তাদেরকে নিজের মা বাবার মতোই দেখব। তাছাড়া ওনারা তো আমাকে কোনো কিছু বলেন না, ওনারা তো আমাকে অনেক বেশি ভালোবাসেন। আমি ওনাদেরকে কেন আঘাত দিব? হ্যাঁ, তুমি নিশ্চিন্তে যেতে পারো। আর শুনো, সারাদিন কাজের শেষে আমাকে একটা কল দিও, আমি কিন্তু তোমার কলের অপেক্ষায় থাকবো। তুমি এত দূর আমার কাছ থেকে চলে যাবে, যেই আমি একটা দিন তোমাকে ছাড়া থাকতে পারি না, আর সেই আমি মাসের পর মাস বছরের পর বছর চলে যাবে, তোমাকে ছাড়া আমার থাকতে হবে। সত্যি গো, এই কথাগুলো ভাবতেই আমার না খুব কষ্ট হচ্ছে। তখন আমার স্বামী আমাকে আবার বুকে জড়িয়ে নিয়ে বলতেছে, তুমি কোনো আঘাত পেও না, আমি ঠিক দেখবে সময় মতো চলে আসবো। আর শোনো, সারাদিন কাজ শেষে আমি তোমাকে রাতে কল দিব, ঠিক আছে? বন্ধুরা, তখন আমার হাজব্যান্ড বিদেশে চলে গেল। বিদেশে যাওয়ার সময় ওই যে তার বন্ধু সোহেল, যে তার ছোটবেলার সেই বন্ধু সোহেল, আমাকে তার বন্ধু আমাকে খুব সম্মান করে, ভাবি ভাবি বলে একেবারে জান প্রাণ দিয়ে দেয়। বন্ধুরা, অনেক ভালো একটা ছেলে, খুবই ভদ্র একটা ছেলে। তখন আমার স্বামী সুমন ওনার বন্ধু সোহেলকে বলে যাচ্ছে, সোহেল আমি তো চলে যাচ্ছি, শোন, পরিবারের টানে পেটের দায়ে আমাদেরকে কত দেশে যেতে হয়, আমি বিদেশে চলে যাচ্ছি বন্ধু। আমার পরিবারে তো আর কোনো ছেলে মানুষ রইল না রে, তুই আমার মা বাবার সন্তান, দেখ আমার মা বাবা কিন্তু তোকে আরেকটা ছেলে মনে করে, তুই অন্তত একটু খেয়াল রাখিস আমার আম্মা আব্বাকে, তাছাড়া তোর বাবিকে একটু খেয়াল রাখিস, তোর বাবির কখন কি লাগে না লাগে একটু খেয়াল রাখিস। অনেক সময় অনেক কিছু তোকে বলবে, আবার অনেক কিছু বলবে না, কিন্তু তুই নিজের মানুষ মনে করে বন্ধু একটু খেয়াল রাখিস, ঠিক আছে? তোর বাবির যেন কোনো আঘাত না হয়, কোনো কষ্ট না হয়। তাছাড়া আম্মা আব্বার একটু খেয়াল রাখিস বন্ধু, আমি কিন্তু তোর ভরসাতেই এত দূর বিদেশে যাচ্ছি। আমার স্বামী এই কথা বলেই সে চোখ দিয়ে জল বের করে ফেলেছে, কান্নাকাটি করে একেবারে তার অবস্থা খুবই সিরিয়াস হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে বন্ধুরা, এরকম একটা সময় আমারও চোখে কান্না চলে এসেছে, চোখ দিয়ে বেয়ে বেয়ে একেবারে জল পড়তেছে। সত্যি কথা বলতে আমার মনটা খুবই আঘাত পেয়েছিল, তখন খুব কষ্ট হচ্ছিল যে এই মানুষটার সঙ্গে গত 2 বছরের কাছাকাছি তার সঙ্গে আমি সংসার করেছি, এই মানুষটা আমার কাছে থেকেছে সবসময়। আমি এই মানুষটাকে ভাত রান্না করে নিজের হাতে মানুষটাকে খাইয়ে দিয়েছি। আমি এই বাড়িতে বিয়ে করে আসার পর আমার স্বামী কখনো আমাকে ছেড়ে একবেলা খাবারও খায় নাই, সে তো আমাকে ছাড়া খাবারই খায় না। তাছাড়া প্রতিবেলায় ওনাকে আমার ভাত বেড়ে আমাকে ভাত মাখিয়ে ওনার মুখে খাইয়ে দিতে হয়। আর আজকে এই মানুষটা আমাকে ছেড়ে এত দূর পরবাসে চলে যাচ্ছে। সত্যি কথা বলতে আমার কষ্টে ভেতরের বুকটা একেবারে ফেটে যাচ্ছিল, আমার মুখে ছিল কান্না। কিন্তু বন্ধুরা, যাওয়ার সময় যদি আমি ভেঙে পড়ি, আমি কান্নাকাটি করি, আমার স্বামী তার মনটা হয়তো তখন আরও অনেক বেশি ভেঙে পড়বে, নরম হয়ে যাবে। না, আমার চোখের ঠিকই তখন কান্না এসেছিল। কিন্তু বন্ধুরা, আমাকে কান্না করলে চলবে না, আমাকে তাকে সাহস দিতে হবে। আমি হাজারো বুকে চাপা কষ্ট নিয়ে আমি তাকে সাহস দিলাম এবং আমি তাকে বললাম, না তুমি সুখেই
শান্তি মতো যাও, আমি সুখে থাকবো। দেখো, তুমি আমার জন্য এত টেনশন করো না। আমার আমার কি হবে? তুমি টাকা পাঠাবে প্রতি মাসে মাসে, আমি খরচ করব, আমি খাবো। আমার জন্য তুমি টেনশন করো না, ঠিক আছে? তুমি নিজের খেয়াল রাখো। আরে আমি তো ওই পারের বড় বড় ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, তুমি দেখো। আমার জন্য তুমি টেনশন করো না। মা বাবাকে আমি অনেক যত্নে রাখবো, খেয়াল রাখবো। বিদেশে যাওয়ার সময় আমার কষ্টে বুকটা একেবারে ফেটে যাচ্ছিল, কিন্তু আমার প্রিয় মানুষটাকে তো শেষ সময়ে তাকে একটু ভরসা দিতে হবে, তাকে একটু সাহস দিতে হবে, না হলে সেই মানুষটা তো ভেঙে পড়বে। তারপর সে বিদেশে চলে গেল। সে বিদেশে যাওয়ার পর আমি এয়ারপোর্টেও গিয়েছিলাম, এবং আমি আর সোহেল গিয়েছিলাম। আমার তখন খুব কষ্ট হচ্ছিল। এই মানুষটা যখন ভিতরে এয়ারপোর্টে ঢুকে গেল বিমানে, তখন অনেক বেশি কষ্ট হচ্ছিল। এতটা কষ্ট হচ্ছিল বন্ধুরা, আমি যে হেঁটে যাব বাড়িতে, আমার শরীরে এতটুকু পর্যন্ত শক্তি ছিল না। তখন আমার স্বামীর যে বন্ধু সোহেল, তাকে আমি ছোট ভাই হিসেবে দেখি, সে আমাকে তার বুকে জায়গা করে দিল। আমি তাকে জড়িয়ে ধরেছিলাম। তাকে জড়িয়ে ধরে এক প্রকার ইমোশনাল হয়ে পড়েছিলাম। আমি তার পুরো বুক কেঁদে ভিজিয়ে ফেলেছিলাম। সেও আমাকে তার বুকে জড়িয়ে ধরেছিল। জড়িয়ে ধরে আমার বুকে, আমার পিঠে আস্তে আস্তে করে সে হাত রেখে আমাকে বলতেছিল, ভাবি আপনি কোনো চিন্তা করেন না, আমার বন্ধু ঠিক ফিরে আসবে, দেখেন সফলতার হাসি আমরা একদিন হাসবো। ভাবি আপনার যা কিছু লাগে, আজকে থেকে আপনার দায়িত্ব সব কিছু আমার। আমার বন্ধু আমাকে দায়িত্ব দিয়ে গেছে, চলেন ভাবি আমরা এখন চলে যাই। তারপর সোহেল আমাকে নিয়ে একটি খাবার হোটেলে গেল কলকাতা শহরে। সেখানে আমরা একটি নান্দনিক হোটেলে ঢুকলাম। ঢুকার পর সে আমাকে নিয়ে বিরিয়ানি খেলো, এবং আমিও বেশ খিদে লেগেছিল। খাওয়া দাওয়া করার পর সোহেল বিল দিল। আমি বললাম, সোহেল তোমার কাছে কি টাকা আছে? সে বললো, আরে আছে। তারপর বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আমরা আমাদের মতো করে আসলে দিনটা কাটিয়ে রাতে আমরা বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার পথেই আমার শ্বশুর শাশুড়ি তারা জিজ্ঞাসা করতেছিল, মা সুমন কি ঠিকঠাকভাবে গিয়েছে? আর তোমার আসতে তো রাত হলো কেন? আমি এখন কি বলবো যে আমি সারাদিন সোহেলের সঙ্গে ঘোরাফেরা করেছি, বিভিন্ন হোটেলে খেয়েছি, এগুলো বলবো না। আমি তখন আমার শ্বশুর শাশুড়িকে বললাম, বাবা আসলে উনাকে দিয়ে আসতে আসতে অনেক বেশি লেট হয়ে গেছে। আমি ওই জায়গাতে এয়ারপোর্টে বসেছিলাম, ঠিক আছে? তাছাড়া আমার অনেক বেশি মন খারাপ ছিল, সেখান থেকে আমার আসতে একদমই ইচ্ছে করতেছিল না। আমার এই কথা শুনে আমি দেখলাম আমার শ্বশুর শাশুড়িও অনেকটা আবেগে আপ্লুত হয়ে গেছে। তারা আমাকে আরও কাছে টেনে নিয়ে বলতেছে, তুমি সত্যি বৌমা, তুমি আমাদের ছেলের কথা অনেক চিন্তা করো, অনেক বেশি ভালোবাসো। তখন বন্ধুরা আমি গিয়ে দেখি চুলায় কোনো খাবার নেই। আমি তাড়াতাড়ি এক ডেক ভাত তরকারি বসালাম, শ্বশুর শাশুড়ির জন্য রান্না করলাম, তাদেরকে খাবার দাবার করিয়ে আমি রাতে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার স্বামী আমাকে এই মতে কল দিল, দিয়ে বলতেছে, জান আমি মালয়েশিয়াতে অলরেডি চলে এসেছি, এখন রাত বাজে প্রায় 12টা। তুমি আমার জন্য টেনশন করো না, আমি আগামীকাল রেস্ট নিয়ে পরশুদিন থেকে আমি কাজে লেগে পড়বো। তুমি ঠিকঠাকভাবে রান্নাবান্না করো আর নিজের খেয়াল রাখো, ঠিক আছে? আর কোনো কিছু লাগলে তুমি সোহেলকে বইলো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সোহেল আমার দেখাশোনা করতেছে। তো বন্ধুরা আমার স্বামী কল দেওয়ার কিছুক্ষণ পর সোহেল আমাকে কল দিচ্ছে। আমি ভাবলাম এত রাতে সোহেল আমাকে কল দিচ্ছে, ওর কলটা কি ধরবো না ধরবো না, ধরবো কি ধরবো না চিন্তা করতেছিলাম। যাক, এক প্রকার ধরে বসলাম। ধরে আমি বলতেছি, হ্যাঁ সোহেল বলো, কি বলবে? সোহেল আমাকে বললো, ভাবি কি করতেছে এত রাতে, ঘুমাও নি এখনো? আমি বললাম, না এই তো তোমার ভাই, তোমার বন্ধু একটু আগে আমাকে কল দিয়েছিল, সে নাকি মালয়েশিয়াতে পৌঁছে গেছে। তখন সোহেল আমাকে বলতেছে, হ্যাঁ সুমন আমাকে মেসেজ দিয়েছিল এই মতে, আমি দেখেছি ভাবি। তখন সে আমাকে বলতেছিল, ভাবি আপনি ঘুমিয়ে পড়েন, এত রাত আপনার জায়গাটা ঠিক হবে না। তাছাড়া আপনার ঘুম কম হলে চোখের নিচে তো কালি পড়ে যাবে। আর আপনার স্বামী আপনার সমস্ত দায়ভার দায়িত্ব সব কিছু আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে ঘুমিয়ে পড়েন। আমি বললাম, না আমার চোখে ঘুম আসতেছে না। তখন সে আমাকে বলতেছে, আপনি যদি না ঘুমান তাহলে কালকে থেকে আমি আপনাদের বাড়িতে চলে আসব, আপনাকে ঘুমাতে হবে। দেখেন আপনার কোনো কিছু হলে সুমন কিন্তু আমাকে ছাড়বে না। তখন আমি
সোহেলকে বললাম, তাই বুঝি? আমার স্বামী তোমাকে আমার সব কিছু দায়িত্ব দিয়েছে? বাবা, তুমি পারবে আমার সমস্ত দায়িত্ব নিতে? সোহেল বলতেছে, হ্যাঁ, আমার বন্ধু বলে দিয়েছে ভাবি, আমি আপনার সব দায়ভার দায়িত্ব দেখাশোনা সব কিছু করতে পারবো। ভাবি, যদি আপনার কষ্ট হয় তাহলে বলেন, আমি কালকেই আপনাদের বাড়িতে চলে আসব। আমি বললাম, ভাবির জন্য বুঝি তোমার এত মায়া, এত ভালোবাসা? তোমার বাড়িতে কি তোমার মা বাবা, আব্বু, স্ত্রী কেউ নেই? তারা বুঝি তোমার জন্য চিন্তা টেনশন করবে না? সারাক্ষণ আমাদের বাড়িতে থাকলেই তোমার হবে? এই ভাবির টেনশন করলে হবে? সুমন আমাকে বলতেছে, ভাবি, আসলে আমার মা নেই, আমার বাবা আছে, কিন্তু বাবা বড় ভাইদের সংসারে থাকে। তাছাড়া আমি এখনো বিয়ে শাদী করি নাই, আর আমি এখনো বিয়ে শাদী করবো না। আমি আরও অনেক পরে বিয়ে শাদী করব। নিজের কিছু কাজ কাম আছে, ব্যবসা বাণিজ্যে কিছু আছে, আর একটু করি, বুঝগাছ করিনি। তারপর সুমন দেশে আসলে, মানে আপনার স্বামী দেশে আসলে, তখন দেখা যাবে বিয়ে শাদী করি কি করি না। এখন এই সমস্ত কিছু নিয়ে ভাবতেছি না। তাছাড়া বাড়িতে আমার এমনিতেও কোনো কাজ নেই। আমার বাবা বড় ভাইয়ের সঙ্গে তার সংসারেই থাকে। আমি ওই মাঝে মধ্যে বাবির গিয়ে এখানে গিয়ে খাওয়া দাওয়া করে আবার চলে আসি। আমি বললাম, তোমার নিজের বাবি থাকতে তুমি তোমার বন্ধুর এত বউয়ের প্রতি এত খেয়াল রাখতেছো কেন? তখন বলতেছে, আসলে আমার বড় বাবির, তার তো সন্তান সব কিছু আছে। তাছাড়া তার সঙ্গে আমার তেমন একটা বন্ডিং নেই, আন্ডারস্ট্যান্ডিং বা চলাফেরা নেই। আসলে ভাবি, সুমন আমার বন্ধু হলেও ও কিন্তু আমার ভাইয়ের মতো। আমরা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছি, খেলাধুলা করেছি, লেখাপড়া করেছি, একসঙ্গেই মেয়ে পটিয়েছি, সব কিছু করেছি। আমি বললাম, তাই নাকি? আচ্ছা, এত মায়া। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তুমি চলেই আসো। তুমি আসলে তো ভালোই হয়। শ্বশুর শাশুড়িও বাজার টাজার তারা করতে পারে না, এই বাজারে আমাকেই যেতে হয়। আমি মহিলা মানুষ, এই মাছ বাজার, কাঁচা বাজার এইগুলো করতে আমার একটু লজ্জা লাগে। তুমি আসলে তো ভালোই হয়, আমি তোমাকে রান্না বান্না করে খাওয়াবো। সুমন আমাকে বলতেছে, ঠিক আছে ভাবি, আমি সুমনকে কল দিয়ে তাহলে আমি কালকে চলে আসতেছি। এরপর বন্ধুরা, আমার স্বামী পরের দিন সকালে আমাকে কল দিল, বলতেছে, মালয়েশিয়া অনেক সুন্দর, বুঝছো? ইনশাল্লাহ যদি একদিন বেঁচে থাকি তোমাকে মালয়েশিয়া নিয়ে আসবো। তখন আমি বললাম, এই শুনো, গতকাল রাতে না তোমার বন্ধু কল করেছিল। ও বলেছে ও নাকি আমাদের বাড়িতে থাকতে চায়। আসলে ওই যে বাজার টাজার করার লুক লাগে, তো আমার বাজারে টাজারে যাইতে একদম মন চায় না, লজ্জা করে। আসলে বাজারে গেলে সবাই আমার দিকে তাকিয়ে থাকে। বন্ধুরা, আমার শরীরটা ছিল একটু নাদুস নুদুস, সবাই আমার দিকে একটু কেমন যেন তাকিয়ে থাকতো, কারণ আমার শরীরের ভাঁজগুলো হয়তো অনেকটা দেখা যায়। আমি বোরকা পরলেও শাড়ি পরলেও দেখা যায়। এই জন্য বাজারে যেতে আমার খুব একটা বেশি মন চায় না। সত্যি কথা বলতে আমার তো একেবারে ইচ্ছেই করে না। তখন সুমন আমাকে বলতেছে, আরে এটা তো ভালো কথা। এই শুনো, সোহেল কিন্তু আমার বন্ধু না, ও আমার ছোট ভাইয়ের মতো, বুঝছো? তাছাড়া ও, আমি কিন্তু টাকা পাঠিয়ে দেব, ও কিন্তু নিজের টাকায় বাজার আনতে চাইবে। ও নিজের টাকায় বাজার আনতে চাইলেও তুমি কিন্তু ওর টাকায় হাত দিও না, বা ওকে টাকা পয়সা দিয়ে দিও। দেখো, ও কিন্তু একদমই খরচা করতে চাইবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। তখন আমার স্বামী আমাকে বলল, আমাদের যে পুরনো একটা ঘর আছে সামনে, ফটিক রুম, যেটা আমার রুমের সাথে, এই রুমটা একটু গুছগাছ করে, একটু সুন্দর করে, এই রুমটা যেন আমি সুমনে আমার তার বন্ধু সোহেলের জন্য সাজিয়ে রাখি। আমি এই রুমটা বেশ ভালোভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম। তখন সোহেল দেখলাম বেশ বাংলাদেশের ইলিশ নিয়ে এসেছে। আসলে বাংলাদেশের ইলিশ আমাদের দেশের কলকাতায় প্রচুর পরিমাণে চলে, কারণ পদ্মানো ইলিশ অনেক মজা। সুমন দুইটা বড় বড় ইলিশ নিয়ে এসেছে। তাছাড়া কিছু ফল ফ্রুটসও নিয়ে এসেছে। তারপরে একটা লাউ নিয়ে এসেছে, বেশ কিছু সবজিও নিয়ে এসেছে সঙ্গে। সুমনের বন্ধু সোহেলকে দেখে আমার শ্বশুর শাশুড়িও বলতেছে, কি বাবা, চলে এসেছো তোমার বন্ধুর সেবা করার জন্য, আমাদের সেবা করার জন্য? আমার শ্বশুর শাশুড়িও দেখলাম সোহেলকে দেখে তারা বেশ খুশি, বেশ মজাই পেয়েছে, বলতে গেলে বেশ আনন্দ পেয়েছে। যাই হোক, এতগুলো বাজার নিয়ে এসেছে, সেগুলো আমি কাটা কুটি করে আমি রান্না করে রাতের বেলায়
সোহেল এবং শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে ডাইনিং টেবিলে বসলাম, তাদেরকে খাবার বেড়ে দিলাম। তারা খাবার খেয়ে বলতেছে, বাহ বেশ মজা হয়েছে বৌমা। শ্বশুর শাশুড়ি সবাই আমার রান্নার প্রশংসা করতেছে। অপরদিকে সোহেলও বলতেছে, ভাবি আপনার রান্না এর আগে আরও বেশ কয়েকবার খেয়েছিলাম, তখন আমার অনেক মজা লেগেছিল। বিশ্বাস করেন ভাবি, আপনার হাতের রান্নার খাবার এখনও আমার মুখে লেগে আছে। ইস, আমার তো ভালোই হয়েছে যে আমি একেবারেই এই বাড়িতে চলে এসেছি। এখন আমি বাজার করব আর আপনি আমাকে রান্না করে করে খাওয়াবেন। যা, বেশ ভালোই হয়েছে আমার জন্য। আসলে আপনার রান্না আমার খুব ভালো লাগে। সোহেলও আমার রান্নার বেশ প্রশংসা করলো। আমি বুঝতে পারলাম যে আসলে আমার রান্না খেয়ে সবাই অনেক খুশি, অনেক আনন্দিত হয়েছে। আর বন্ধুরা, আমি ছোটোবেলা থেকে আসলে রান্না করতে বেশ পছন্দ করি, আমি রান্না করিও, এটা আমার একটা হবি। তারপর শ্বশুর শাশুড়ি বললো, সোহেলের রুমটা একটু ভালোভাবে গুছিয়ে দাও, ওকে দেখিয়ে দাও সব কিছু, যাতে ওর কোনো সমস্যা না হয়। তো আমি তখন আমাদের যে সামনের যে ছোট রুমটা ছিল সেইটা একটু পরিষ্কার করে, একটু গুছিয়ে গাছিয়ে গুছগাছ করে সোহেলকে ডাক দিলাম, দিয়ে বললাম, এই নাও, এখানে তুমি থাকবে। একটু পুরনো সব কিছু ময়লা টয়লা আছে, কিন্তু ভালো হবে তোমার জন্য, অনেক পরিষ্কার করে দিয়েছি। সোহেল সেই রুমটা দেখে বলতেছে, বাহ বেশ চমৎকার তো, অনেক ভালো একটা রুম, অনেক হলো। এইভাবে বন্ধুরা কিছুদিন গেল। যাওয়ার পরে একদিন আমি গোসল করতেছিলাম ওয়াশরুমে দুপুরবেলা। হঠাৎ করে আমাদের ওয়াশরুমের সিটকাইনটা ভাঙা ছিল। হঠাৎ করে সোহেলও সেই ওয়াশরুমে ঢুকে গেল। গিয়ে বন্ধুরা, এমন একটি অবস্থায় সোহেল আমাকে দেখতে পেল সেই ওয়াশরুমে কাপড় ছাড়া। এইভাবে এর আগে কখনো সোহেল আমাকে দেখে নাই। সেদিন এমন অবস্থায় আমাকে সোহেল দেখে ওর দুটো চোখ যেন আমার দিক ছাড়া কোনো দিকে সরতেছিল না। এরপর থেকে সোহেল আমাকে দেখলেই লজ্জা পায়। আমি বললাম, সোহেল কি হয়েছে? একদিন সোহেল আমাকে বলতেছে, ভাবি আপনি তো এই বাড়িতে বিয়ে করে অনেক দিন এসেছেন, আপনার তো বাচ্চা কাচ্চা হচ্ছে না। ভাবি এইভাবে আর কতদিন একটা বাচ্চা কাচ্চা নেন? আমি ওর কথা শুনে হাসলাম। আমি বললাম, এখন আমি বাচ্চা কাচ্চা কীভাবে নিব? তোমার বন্ধু তো বিদেশে আছে। সোহেল সেদিন আমাকে বলতেছিল, আরে আমার বন্ধু বিদেশে আছে তো কি হয়েছে, আরে আমি আছি না। ভাবি বিশ্বাস করেন, সেদিন আপনাকে দেখার পর আমার চোখ একেবারে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়েছিল। ভাবি আপনার মতো এত সুন্দরী মেয়ে মানুষ আমি আমার জীবনে দেখি নাই। ভাবি আপনাকে আমার মনে লেগেছে। বিশ্বাস করেন, আপনাকে যেদিন আমার বন্ধু বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিল সেদিনই আপনাকে আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। কিন্তু ভাবি সেদিন আপনাকে আমার মন চাইলেও কোনো কিছু বলতে পারি নাই। আজকে আমার বন্ধু ওই দূরে আছে। ভাবি এই বাড়িতে আমি প্রায় অনেক দিন যাবত আছি, তোমাকে যত কাছ থেকে দেখতেছি তত আমি তোমার প্রতি মুগ্ধ হয়ে যাচ্ছি। বন্ধুরা, এরপর একদিন জোর করে সোহেল আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে। কিছুদিন পর, অর্থাৎ আরও 1.5 বছর পর আমার গর্ভে সন্তান আসলো। সেদিন সেই সন্তান আসার পর আমার শ্বশুর শাশুড়ি তাদের মুখে আমি দেখলাম হাসি ফুটেছে, তারা অনেক বেশি খুশি। কিন্তু বন্ধুরা, আমার স্বামী চলে গেছে আজকে প্রায় 1.5 বছর হয়েছে বিদেশে। আর এই 1.5 বছর পর এই 1.5 বছর ধরে তার বন্ধু এই বাড়িতে থাকতেছে। এখন আমার গর্ভে সন্তান। এখন এই সন্তান আমার স্বামী সুমনের নাকি তার বন্ধু সোহেলের? আপনারা কমেন্ট করুন। আমার শ্বশুর শাশুড়ি তারা কোনো কিছুই বুঝতেছে না, তারা কোনো কিছু কমেন্ট করতেছে না, তারা তো অনেক বেশি খুশি। বিদেশে আমি ফোন দিয়ে ভাবলাম যে আমার স্বামী সুমনকে আমি কিছু বলবো বুঝিয়ে, কিন্তু সে দেখলাম অপর প্রান্ত থেকে ভিডিও কলে অনেক বেশি খুশি। সে বলতেছে, যাই হোক অবশেষে আমাদের একটা সন্তান হলো, আমি এই সন্তানের বাড়িতে এসে বাবা ডাক শুনব। কিন্তু সন্তানটা কিভাবে হলো এতদিন পরে, কি আসল বিষয়? আমার স্বামী তার কোনো কিছুই জানতে চাইল না, কোনো কিছুই সে বুঝতে চাইল না। আমার স্বামী তো সন্তানের কথা শুনেই সে অনেক বেশি খুশি। যাই হোক বন্ধুরা, আমিও আর তাকে কোনো কিছু বললাম না। এখন তোমরাই বলো, আমার কি সত্যটা আমার স্বামীকে খুলে বলা উচিত নাকি বলবো না? যদি সত্যটা বলি হয়তো আমার সংসারটা থাকবে না, বা তার বন্ধুর সঙ্গে তার সম্পর্কটা খারাপ হয়ে যাবে। এখন তোমরাই বন্ধুরা আমাকে কমেন্ট করো আমি কি করব। যাই হোক বন্ধুরা, এখন আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী সবাই অনেক বেশি খুশি।
সবাই সন্তানকে নিয়ে অনেক বেশি আনন্দে আছে। আমি চাচ্ছি না তাদের এই আনন্দ মুহূর্তে আমি জল ঢেলে দিতে। এই জন্য আমি এই বিষয়টা গোপন রেখেছি। যদি কোনো দিন সম্ভব হয় আমি আমার স্বামীকে বুঝিয়ে হয়তো তার কাছে আমি দোষটা স্বীকার করে নিব। কারণ অপরাধ বা পাপ কাজ আসলে মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে না।